প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। বাংলাদেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত হল জনশক্তি রপ্তানি। বিদেশে যেতে অধিকাংশ ক্ষেত্রেই অনেক টাকা খরচ হয়, আবার অনেকে অনেক টাকা খরচ করেও বিদেশে যেতে পারেন না, প্রতারিত হন। সরকারিভাবে তো বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। দেখা গেল যে এই আপনার ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখা গেলো ট্রেনিং দেওয়া শেষ হয়ে গেছে, ওনাদের বলা হয়েছে যে পরের দিনই আপনার সেই ইন্টারভিউ কার্ড দেওয়া হবে, কিন্তু আসলে মূলত দেখা গেলো 2 দিন 3 দিন পার হয়ে দিতেছে না। তারপর আবার ওই জায়গায় গিয়ে নক করা হইতেছে, দেখা গেলো 3-4 দিন পরে দেওয়া হইতেছে, মানে কথা কাজের কোনো মিল থাকতেছে না আর কি। দালালের মাধ্যমে যেরকম নিয়ে ক্যাম্পিং করা, বসা থুয়া দেয়, চাকরি দেয় না, আর অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। আমার জানার মতো সরকারিভাবে যাওয়াটাই ভালো, ওইখানে ওরকম হয়রানির শিকার হওয়া লাগে না। যে মানুষের ভোগান্তির চিন্তা করলে তো যে দালাল যে আছে, দালালরা যা করে এটা পুরোপুরি বন্ধ করলেই ভালো হয়, যাতে একবারে সরকারিভাবে বা কোনো সংস্থার মাধ্যমে দালালবিহীন যাওয়া যায়, সেরকম ব্যবস্থা করলে ভালো হয়। ট্রলার ডুবিত মানে প্রশাসনকে ফাঁকি দিয়ে, সরকারের মানুষকে ফাঁকি দিয়ে, মানে চুরি হতে, চোরাই হতে, সাগর হতে মানুষ যাওয়া আশা করে, কিন্তু দেশের ক্ষতি হয়। আর যদি সরকারিভাবে যায়, দেশের উন্নতি হবে, জনগণের লাভ হবে, আর পারিবারিক সুবিধা হবে, আর্থিক অবস্থা ভালো হবে। আর কেন এই অবস্থা? সেই সকল প্রশ্নের উত্তরই খুঁজব আমাদের এবারের প্রেক্ষাপটে। শীতের সকালে টেকনাফে এভাবেই আটক হয়েছেন অবৈধ পথে বিদেশে যেতে আগ্রহী কিছু ভুক্তভোগী। ঝুঁকি নিয়ে কেন সমুদ্র পথে যাচ্ছিলেন? আর কি গোছায় বলেন না। মালয়েশিয়া যাইতেছি। আমাদেরকে চাকরি দিয়ে বলছিল, মানে কক্সবাজার একজন লোক, মানে মুখ মানে ওর চেহারাটা চিনি, মানে চাকরির নামে ও আমাদেরকে একটা গাড়ি সিএনজি করে নিয়ে গেছিল, চাকরি দেওয়া বলে আরেকজনের হাতে তুলে দিছে। মানে কি তুলে দেওয়ার পর ওরা দিছে আরেকজনের হাতে দেওয়ার পর আমাদেরকে পাহাড়ে মানে কি কব্জা করে বলছে, ওরা পিস্তল ছিল ওদের হাতে, মানে কি পিস্তল নিয়ে আমাদেরকে বলে ওদের থেকে যেতে হবে, মানে কি নাইলে টাকা দিতে হবে 1 লাখ টাকা, নাইলে 2 লাখ টাকা। আমরা বলতেছি এত টাকা কীভাবে আমরা দিব, আমরা তো এত টাকা দিতে পারবো না। আমরা অনেক কান্নাকাটি করছিলাম, আমরা 2 জন ছিলাম মহেশখালীর। তো আমরা আসতে চাইলে আসতে দেয় না, পুরো রাত্রের বেলায় মানে কি একটা পাহাড় দিয়ে নামাইছে আমাদেরকে, রাত্রেও রাখছে পাহাড়ের মধ্যে, মানে কি আসতে চাইলে আসতে দেয় না, মানে কি রাইফেল দিয়ে মারবে, মানে কি নাইলে বন্দুক মাথাটাকে মানে বলে তোরা যাইতে পারবি না, টাকা দাবি করো ওরা। কত টাকা? প্রায় 2 লাখ টাকা, না চাইলে নাকি 2 লাখ টাকা, আর চাইলে 3.5 লাখ। তাদের প্রলোভন দেখানো হয়েছিল। আমরা জানি, কিন্তু জানার মধ্যে আমরা গেছি, মানে কি আর কি আমাদের ভালোর জন্য গেছিলাম আর কি, কারণ ওই এখানে বিষয় বলতেছে না, তো আমরা আর কি করবো, কম টাকা দিয়ে কষ্ট হলেও চলে গেছিলাম আর কি। তো যাওয়ার পথে এই যে কোস্টগার্ডে ধরে নিয়েছে আমাদের, তার কি করার, আপনাদের এখানে আসছে। আমার নাম তহিদ। পুরো নাম বলেন না। তহিদ। বাড়ি কই? বাড়ি এই মহেশখালী কালামাস্তার। এখানে কি করতেন? এখানে কিছু করতাম না। কিছু করতেন না? বাবের হোটেলে গেতাম। বাবের হোটেলে? আচ্ছা, আপনারা বুট যুগে রওনা দিয়েছেন কবে? এই ধরুন কালকে রওনা দিয়েছিলাম, আমরা গেছিলাম কিন্তু 2-1 দিন ধরে আর কি। মানে আজকে কট খাই গেছেন? আজকে কট খেয়ে গেছে। প্রতারিত এসব অসহায় মানুষ জানতো না যে কি এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে তারা ধাবিত হচ্ছিলেন। কেন আসলে এই পথে আপনারা যাত্রা করছেন? আসলে আমরা যাত্রা করতেছি কারণ আমরা পরিবারের কারণে দালাল ধরছিলাম, দালাল ধরে গেছি, আর যাওয়ার পথে আমাদেরকে অর্ধেকের মধ্যে আটকে দিয়ে ফেলছে। কার মাধ্যমে কন্ট্রাক্ট? বুঝছি না কার মাধ্যমে কন্ট্রাক্ট মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য? এটা কিন্তু আমি নামটা ওর জানা, সরাসরি আমার জানা না। নাম নেই জেনে আপনি তার সাথে কিভাবে? মোবাইলের মধ্যে কথা হয়েছিল আর কি। মোবাইলে কথা বলে মালয়েশিয়া চলে যাচ্ছিলেন? হ্যাঁ। কি বলেন? আর আমার সাথে দেখা করছে মহেশখালী এসে।
দেখা করার পর আমি চলে গেছি। তার নাম কি, বাড়ি কই? নাম ওর বাড়ি হচ্ছে বাড়িয়াপাড়া মনে হয়, মহেশখালী নাকি টেকনাফ? শাপলাপুরে মনে হয় ওর বাড়ি। আচ্ছা, আপনারা এইভাবে কতজন যাচ্ছিলেন এক গ্রুপে? আমরা 2 জন। আরেকজন? এ আচ্ছা, এই যে এই ভাই, হ্যাঁ। উনি তো ওনার দালালের নাম জানে, আপনি কেন জানেন না? আচ্ছা, যাই হোক, কন্ট্রাক্ট কত ছিল আপনাদের? 3.5 লাখ। 3.5 লাখ। হ্যাঁ। এটাকে পৌঁছে দিয়ে যে এখানে পৌঁছাইলে এই টাকা দিবে। উন্নততর কর্মসংস্থান ও জীবিকার খোঁজে একদিকে যেমন বিদেশে পাড়ি জমাতে আগ্রহীর সংখ্যা দিন দিন বাড়ছে, তেমনি এই সুযোগের ফায়দা নিতে মানব পাচার সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। দালাল চক্রকে কাজে লাগিয়ে সংগঠিত হচ্ছে অবৈধ পথে কর্মী পাঠানো, মানব পাচারের মতো অপরাধ। আয় হয়তো ডালালো হয়তো মালয়েশিয়া করে মালয়েশিয়া করে সাথিলে আয় হয়তো হাতে তো কিও নাই টিয়া হয়ে নাই এলা কিছু সিদ্ধান্ত আছে না আছে তাই হয়তো ফোন দিয়ে সিদ্ধান্ত আছে হলে আয় হয়তো তুই মালয়েশিয়া এক্সট্রা বুঝ যাবি তো এক্সট্রা বুঝ যাবে টিয়া টিয়া আন্ডা হাজ করবি টিয়া বেগে সোয়া হামানা বুঝবি আমাদের মনে করো যাত্রী হিসেবে পাও দে আর কি মালয়েশিয়া মশা দিব হয়ে দিয়া আর স্টাফ জিনি নরিয়া হ্যাঁ আর মাঝে বোয়া তো আর আজ্জা আর দালালো ন ইয়নো অনরাহিয়ান বেগিন তুষার করে জিন মানুষ যাত্রী আছে তারা তুষার করেছে আর কি চিনা আর কি দালাল আর কি বুড়ো স্টাফ তো শুধু আর কি যাত্রী হিসেবে আর 3 লাখ টাকা মাপ 1.5 লাখ টাকা লইব হয়ে আর 1.5 লাখ টাকা মাপ দিব হয়ে কোম্পানি তো হিসেবে আরও কি যাই বলে রাজি হয়ে দি আজ্জা আর দালালি করে দিন কিছু করে দিন। সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভূমিকা থাকতে পারে, অথবা যারা ধরা পড়ছেন ওই জায়গায়, যারা দেশে ফিরে আসছেন, মানে তাদের সাথে কথা বলে তাদেরকে এইভাবে কারা নিচ্ছে সেই ব্যক্তিগুলোকে দায়বদ্ধ করাও হয়তোবা একটা পথ হতে পারে অনিয়মিত অভিবাসন বন্ধের। অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে যারা বিদেশে পাড়ি জমাচ্ছেন তাদের তালিকায় অন্যতম বাংলাদেশ। এই ধরনের ঘটনা বাংলাদেশের অভিবাসন খাতকে সংকটে ফেলেছে, সংকুচিত হয়েছে আন্তর্জাতিক শ্রমবাজার। এবারও যারা ভূমধ্যসাগর পার হয়ে ইটালি যাওয়ার চেষ্টা করেছেন, ইটালির উপকূলে যারা ধরা পড়েছেন, ইউরোপের উপকূলে, তাদের 1400 জনই হচ্ছে বাংলাদেশি। হাইয়েস্ট নাম্বার সেখানটায় হচ্ছে বাংলাদেশি যারা এইভাবে অনিয়মিত পথে ইউরোপের দেশে চলে যেতে চাচ্ছেন। এমনকি রুমানিয়া বা নতুন যে বাজারগুলো সরকার কষ্ট করে ওপেন করছেন সেই বাজারগুলোতে গিয়েও তারা বর্ডার ক্রস করে চলে যাচ্ছে, ফলে এই বাজারগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের কিন্তু যারা বিদেশে যাচ্ছেন তাদেরও দায়িত্ববোধটার ওপরে কিছুটা আমাদের হার্প করতে হবে। তারা অনিয়মিত উপায়ে বিদেশে যাওয়ার জন্য এতটাই ব্যস্ত যে তারা বৃহত্তর স্বার্থটা চিন্তা করতে পারছে না। এটা যে মাইগ্রেশন বন্ধ করে দিচ্ছে, আমাদের যাওয়ার সুযোগ বন্ধ করে দিচ্ছে, এই জিনিসটা তারা ভাবছেন না। কেন এভাবে অবৈধ পথে বিদেশে পাড়ি দিতে চান ভাগ্যাহত এসব মানুষ? এভাবে বুক দিয়ে যাওয়া কি উচিত? কেন আসলে কিভাবে আপনারা ওজন ভাই উচিত না, এমনি বিষয় খোলা না, এই জন্য আর কি। এই জন্য এখানে দেশে ঘুরে ঘুরে বসে থাকবো নাকি, আর কাজকর্ম নেই এখানে। কাজকর্ম দালালদের সাথে কন্ট্যাক্ট কিভাবে হয়? কন্ট্যাক্ট এরা আসে 2-1 দিন আমাদের সাথে কথা বলছে, এরকমের সাথে কন্ট্যাক্ট হয়েছে আর কি। 3,50,000 কন্ট্যাক্ট, 3,50,000 কন্ট্যাক্ট হয়েছে। কার সাথে কন্ট্যাক্ট? ওই যে মুশকিল শাপলাপুর একটা লোকের সাথে, নাম নূর আহমদ মনে হয়। বাড়ি কই? বাড়ি শাপলাপুর। আপনার নাম কি? মুস্তাফা। আপনার বাড়ি? আমার বাড়ি মুশকিলে কালামাস্তারা। দেশের ভিতরে আইনের শাসন, দেশের ভিতরে যে আমি একটা চাকরি পাবো, আমি ঘুষ দিয়ে চলবো না, এই বাস্তবতাগুলি যখন আমি আনতে পারবো তখন এই ধরনের অনিয়মিত অভিবাসন হয়তো কমবে। কারণ অনেকেই বলবেন আমি 8 লাখ টাকা খরচ করে একটা চাকরি পাবো, তার চেয়ে আমি 8 লাখ খরচ করে আমি বিদেশ চলে যাই। পাচারের জন্য আইন আছে, সেই পাচারের আইনকে আবার নতুন করে অ্যামেন্ড করে ওই যে স্মাগলিং করে যে নিয়ে যায়, এই যে লিবিয়াতে, সেই স্মাগলিংয়ের ইটাকেও প্রভিশনটাকেও এই সেদিন ঢুকিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো এত কিছু থাকার পরও আপনি কি জানেন যে গত বছর বাংলাদেশি দ্য হাইয়েস্ট মানে পিপুল যারা স্মাগলিংয়ের সাথে জড়িত ছিল, যারা এই মেডিটেরিয়ান সিতে গিয়েছে এবং সবচেয়ে বেশি মারা গিয়েছে বাংলাদেশিরা। তো এই জায়গাগুলিতে সবাই মিলে কাজ করতে হবে। প্রতারিত মানুষের দুঃখ, হতাশা, কান্না আর আহাজারির গল্প আমরা আরো শুনব, তবে এই বিরতির পর।
কক্সবাজারের সীমান্তবর্তী অঞ্চল টেকনাফ। মায়ানমার বাংলাদেশ সীমান্তের মাঝে একটি মাত্র নদী নাফ। এই নাফ নদীর জলসীমাকে ব্যবহার করে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী মাফিয়া চক্র। দক্ষিণাঞ্চলের অসহায় মানুষদের জিম্মি করে দীর্ঘদিন ধরে মানব পাচারকারী চক্ররা এই কাজ করে আসছে। আমাদের প্রশাসন ভাইয়েরা এমনভাবে বন্ধ করতে হবে যেন একটা লোকও এই সুরহাভাবে পথের দিকে যাইতে পারে না যায়। বাংলাদেশ মায়ানমার সমুদ্র সীমায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও অপরাধমূলক কার্যক্রম রোধে কোস্টগার্ড বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সন্দেহজনক নৌযানকে পর্যবেক্ষণ করা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নাফ নদী সহ উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আমরা 24/7 টহল অব্যাহত রেখেছি। দেশের রাজনৈতিক অবস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচনকে নিয়ে ব্যস্ততাকে দুর্বলতা মনে করছেন মানব পাচারকারীরা, যার অংশ হিসেবে তারা নিরাপদ এই সময়টাকে বেছে নিয়েছেন। টেকনাফের কয়েকটি পয়েন্ট ব্যবহার করছে মানব পাচারকারীরা। টেকনাফের নোয়াখাইল্লাপাড়া ও উন্নতি শাহপুরী দ্বীপ, এই 2 পয়েন্ট দিয়ে ট্রলারে করে অনিশ্চিত যাত্রায় মানব পাচার করে আসছে মানব পাচারকারী চক্র। আমাদের যে নৌসীমানা, বিশেষ করে আমাদের সীমান্ত এলাকা অরক্ষিতভাবে রয়েছে। আপনি চিন্তা করুন, উন্নত যে দেশগুলো বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, সেখানে নৌকা দিয়ে বা কোনো কিছু দিয়ে সেখানে প্রবেশ করা কোনো অবস্থায় সম্ভব না। কিন্তু আমাদের এখানে যে কেউ ইচ্ছা করলে একটি নৌকা দিয়ে থাইল্যান্ড চলে যাচ্ছে, মায়ানমার চলে যাচ্ছে, ভারতে চলে যাচ্ছে। এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা হুমকি মনে করি। এই যে মানব পাচার, এর ফলে আমাদের অনেক নারী শিশু নৌকায় ডুবে মারা যাচ্ছে, অনেক প্রাণহানি ঘটছে। কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র বিদেশে উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে মানব পাচারের তৎপরতা চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড কক্সবাজারের নুনিয়াছড়া, টেকনাফের বাহারছড়া, জুম্মাপাড়া, কচ্ছপিয়া ও হাবিবছড়া এলাকায় একাধিক সফল অভিযান পরিচালনা করেছে। কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 283 জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং 16 জন পাচারকারীকে আটক করা হয়েছে। ইদানিং বিগত কয়েক বছরে এটার মাত্রা আবার কিন্তু পুনরায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কক্সবাজারের যে রুট যেটা আছে বঙ্গোপসাগর নাফ নদী সংলগ্ন, এটাকে একটা রুট হিসাবে, সেফ রুট হিসাবে ওরা ধরে নিয়েছে। বিশেষ করে যখন শীতকালীন মৌসুমে মাত্রাটা বৃদ্ধি পায়। আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে, রোহিঙ্গারা কিন্তু বেশিরভাগ মানব পাচারের শিকার হচ্ছে ইদানিং। অন্যান্য জেলা থেকে একসময় প্রচুর মানব পাচার হতো, আমরা দেখেছি সাগরে সেই মেকানাইজড বোটের মাধ্যমে সলিল সমাধি হয়েছে প্রচুর এটা। তো সুতরাং এখানে যেটা হচ্ছে, রোহিঙ্গাদের সাথে সাথে কিন্তু আমাদের হোস্ট কমিউনিটি যাচ্ছে, যেহেতু রোহিঙ্গাদের বাংলাদেশ হোস্ট করছে, এদেরকে সুরক্ষা দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব। তো সেই বিবেচনা আমি বলবো যে এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে যাওয়া উচিত। এটাকে যদি আমরা প্রতিহত করতে চাই, এখানে শুধু সরকার কিংবা বিজেপি কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সম্ভব নয়, এখানে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মালয়েশিয়ায় যেতে আগ্রহী দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যক্তি ও রোহিঙ্গা ক্যাম্পে থাকা বিদেশগামীদের প্রথমে দেয়া হয় নানান প্রলোভন। এক পর্যায়ে গহীন পাহাড়ের ভেতরে মানব পাচারকারীরা ভুক্তভোগীদের নির্দিষ্ট স্থানে নিয়ে রাখে। রাত গভীর হবার সাথে সাথে সমুদ্রপথে ট্রলার যোগে জিম্মি থাকা বিদেশগামীদের নিয়ে রওনা হয় এসব পাচারকারীরা। কিডনি বিন্ডি সব বেচে দেবে, তা জানোস? চোখ উঠায় ফেলবে, কিডনি বেচে দেবে, তা জানোস? তোরা মনে করছো যে তোদের 3 লাখ টাকা করে টাকা নিতেছে, সুন্দর মালয়েশিয়া পাঠাবে নাকি? মানব পাচারের মধ্য দিয়ে আমাদের যে নারী এবং শিশুরা বিভিন্ন প্রকার তারা অকারেন্সের শিকার হচ্ছে এবং তারা ভয়ঙ্করভাবে বিপদে পড়ছে। তাদেরকে হত্যা করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে বিক্রি করার পাচ্ছি। তাদেরকে বিভিন্ন জায়গায়, খারাপ জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং এই মানুষগুলাই যদি অনেকে হয়তো 10 জন সুস্থভাবে হয়তো আরেকটি দেশে যেতে পারে, অধিকাংশ দেখা যায় সমুদ্র ডুবে মারা যায়, না হলে তারা পাচারকারী সিন্ডিকেটের পরে তারা অবশ্যই একেবারে খারাপ একটি জীবনযাপনে তারা পড়ে যায় এবং এর মধ্যে তারা জীবনের দুর্বিষহ একটা দুর্যোগ নেমে আসে। মানব পাচারকারী চক্রের শক্তিশালী নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে রোহিঙ্গা ক্যাম্পে। চক্রের সাথে জড়িত রোহিঙ্গা দালাল। 3 জানুয়ারি মধ্যরাতে টেকনাফের গহীন পাহাড় থেকে 273 জন নারী, শিশু ও পুরুষকে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাত্রা করে একটি ট্রলার। সেন্ট মার্টিনের অদূরে 30 মাইল দক্ষিণ পশ্চিমে মালয়েশিয়াগামী ট্রলারটি সাগরে ভাসতে দেখে নৌবাহিনী,
বা নৌযা স্বাধীনতা। উদ্ধার করে ট্রলারে থাকা বিদেশগামীদের, যাদের মধ্যে চিহ্নিত 10 জন দালাল সদস্যকে আটক করে নৌবাহিনী। তাদের পরে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। ফাঁদে পড়া এসব ভুক্তভোগীরা জানায়, তাদেরকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে পাহাড়ে আটকে রাখে পাচারকারীরা, পরে মালয়েশিয়া পাচার করার উদ্দেশ্যে এই ট্রলারে তুলে। এই চক্র মালয়েশিয়া এবং থাইল্যান্ডের পাহাড়ে ভুক্তভোগীদের জিম্মি করে টাকা আদায় করে। দালাল চক্রের সদস্যরা প্রেক্ষাপটের মুখোমুখি হয়ে জানায়, এর আগেও তাদের মাধ্যমে পাচার হওয়া কর্মকাণ্ড। তোমার অ্যারেস্ট কে করছে? আটক কে করছে তোমার? আর হেড মানি দাইতে হইতে মানি টিয়া দিতে তোরা হামে থামেরা আর হুদিও তোরা পুরো করে তো আর এক্সট্রা আচ্ছা তোমারও যাইবা পাশাপাশি আরো মানুষজন জোগাড় করছে আর কি কত জোগাড় করছে ঠিক আছে বানাই দিলে সাবুত হয়ে গেল জাম করতে আমাদের আজিবা প্রথমবার না ভাই কারা গগো কত ওদের গেলাম তো আর কম আদির হমারা দে এক্সট্রা করে গেলাম দে চলে যান এমন তো থাকবে এই বিষয়টা নিয়ে কাজ করতেছি আমরা। এই তো বছরে আমরা 2টা অভিযান দিয়েছি। আমি আসার পরেই বড় বড় 2টা অভিযান হয়েছে আমাদের পাহাড়ে, তাদের আস্তানাগুলোকে আমরা ভেঙেছি এবং ইত্য বছরে বেশ কয়েকজন আমরা মানব পাচারকারীকেও ধরেছি। এই বিষয়ে যৌথ বাহিনী এখানে যারা আছেন ওনারাও বেশ কাজ করতেছেন, সমুদ্রপথে কাজ করতেছেন, সবাই খুব তৎপর আছেন। আপনারা দেখেছেন ইত্য বছরে অলরেডি একটা বড় ধরনের একটা লোকজনের একটা যাচ্ছিল, তারা ধরা পড়েছে, তারা আটক হয়েছে এবং এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থাও নিচ্ছি। তাদেরকে যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা নিচ্ছি, তাদেরকে আমরা জেলে পাঠাচ্ছি এবং জনগণকে আমরা এই বিষয়ে সতর্ক করতেছি, তার সচেতনতা বৃদ্ধি করতেছি, তারা যেন এই অবৈধভাবে সমুদ্রপথে যেন বিদেশ পারে না যায়। সমুদ্রপথে মানব পাচার রোধে মানব পাচারকারী চক্রকে আটক ও অপহৃত ব্যক্তিদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ড গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ও টেকনাফে একাধিক অভিযান পরিচালনা করেছে। কোস্টগার্ডের সাঁড়াশি অভিযানে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত দিয়ে মানব পাচার রোধে কি ব্যবস্থা নিয়েছে বাহিনীটি? আমরা দীর্ঘদিন দাবি করছি আমাদের গোয়েন্দার তৎপরতা বাড়ানোর জন্য। বাংলাদেশ মায়ানমার সীমান্ত বা আমাদের এই কক্সবাজার টেকনাফ যে সীমান্ত সেটি বেশি এলাকা না, বাংলাদেশের পক্ষে বা আমাদের একটি পুলিশ দিয়ে এটি রক্ষা করা সম্ভব। কিন্তু আমরা দেখছি এখানে আমাদের কোস্টগার্ড, আমাদের বিজিবি, আমাদের নৌবাহিনী, আমাদের পুলিশ সহ বিভিন্ন সংস্থা এখানে কাজ করে, কিন্তু দেখা যায় তারপরেও কীভাবে মানব পাচার হয়, কীভাবে সমুদ্রপথে আমাদের এখান থেকে মানব পাচার করে বিভিন্ন যেতে পারে, এটি আমাদের কাছে খুবই ভাবিয়ে তুলছে। কোস্টগার্ডের সাঁড়াশি অভিযানের ফলে উক্ত এলাকাসমূহে সক্রিয় মানব পাচারকারী চক্র ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে। মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক ছাড়া, যেমন নেপালের নেটওয়ার্ক ডেভেলপ করেছে ওরা, আমরা অনেকবার বলেছি সরকারকে, আমরা একসময় এটা নিয়ে প্রচুর কাজ করেছি। তো এই যে নেটওয়ার্ক ডেভেলপ না করলে এটা আপনাকে তৃণমূল পর্যায়ে থেকে বটম আপ প্রজেক্টে নেটওয়ার্ক ডেভেলপ করা যাচ্ছে। এটা রিক্সা পোলার থেকে টমটম ড্রাইভার থেকে এদেরটা ওরিয়েন্টেশনের আওতায় না। সুতরাং দুঃখজনক হলে সত্য যে আমাদের জেলা পর্যায়ে এই ধরনের কোনো ধরনের মেকানিজম ডেভেলপ করে নাই। যে এটা একটা মন্ত্রণালয়ের কাজ না, প্রবাসী মন্ত্রণালয় যে একা এটা তার কাজ না, এটা সব মন্ত্রণালয়ের সাথে। আর পাশাপাশি সব মন্ত্রণালয়ের যখন বাজেট নিয়ে বসবে তাদের মাথাটাই এক করতে হবে। যদি নতুন সরকার এসে সামগ্রিকভাবে এদিকে নজর না দেন তাহলে এটাই কন্টিনিউ করবে। হ্যাঁ, তো এখন আগামী সরকারের কাছে আমরা দায়বদ্ধতা আশা করতে পারি, আমরা বলতে পারি ইলেকশন ম্যানিফেস্টোতে তারা এই কথাগুলো বলুক। যারা নানা অনিয়মে জড়িত তাদের মুখোশ উন্মোচন করব আমরা এই বিরতির পর। শুধু মালয়েশিয়াতে সমুদ্রপথে মানব পাচার হচ্ছে না, কক্সবাজার কেন্দ্রিক ইউরোপে পাঠানোর নামেও অনেকে নিঃস্ব হচ্ছেন। ইউরোপের মার্কেট ছিল, হ্যাঁ, এইখানে আপনার রোমানিয়া সহ অন্যান্য। তো এখানে একটা সমস্যা হয়েছে কি, ওই দালালরা নিজেরাই বলে তুমি এই দেশে আগে যে ঢুকবা, তারপর কিন্তু পালায় চলে যাবা। মানে টাকাটা বেশি নেওয়ার জন্য বুদ্ধি শিখিয়ে দেয়। মনে করেন আপনি এক দেশে যে ওখানে কাজ করতে হবে, এই টাকা পাবা, ওই পরে 2 বছর পর ফেরত আসবা, ওই কথা না বলে তুমি ওখানে যে ওখান থেকে, এবং এইরকম অনেক হয়েছে, যার জন্য দেশ বন্ধ করে দিচ্ছে। অনেকগুলি দেশ এরকম প্রথমে থেকে ইউরোপের কান্ট্রিতে ঢুকেছিল, যার জন্য আবার ওদের ওই তালিকাও আছে, ওরা ওদেরকে অ্যাসাইলামও দেয় না, পরে আবার ফেরত দিচ্ছে। বেশ কয়েক মাস আগে পাচারকারীর ফাঁদে পড়ে নিঃস্ব হন উখিয়ার বাসিন্দা ইমন বড়ুয়া। তাকে ইউরোপ নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা।
পরপর দুবার বেলজিয়াম ও অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা দিয়েও তিনি হন আমার মতো করে আরও অনেকজনকে ফেক ভিসা দিয়ে পাচারের চেষ্টা করছে। আমাকে অলরেডি পাচারের চেষ্টা করার জন্য ঢাকায় নিয়ে গেছিল। আমি সে যে পাচারকারী, মানব পাচারকারী, এটা আমি আন্দাজ করতে পেরে আমাকে একটা হোটেলে রাখছিল সে। ওখানে সিদ্দিক এবং আপনার আতিক নামে দুইটা ছেলে ছিল। তারাও বিশাল মানে মানব পাচারকারী, তারা একটা বড় সিন্ডিকেট। তারাও বিভিন্ন জন থেকে টাকা পয়সা নিয়ে পাচারের চেষ্টা করে, এরকম অভিযোগ আছে। তো আমি যখন এটা খোঁজ পাইছি যে এরা আসলে মানব পাচারকারী, এরা আমাকে পাচারের চেষ্টা করতেছে, আমি এটা বুঝতে পেরে আমি আমার মতো সরে আসছি। আরও অনেকজন থেকে এভাবে টাকা নিয়ে মানব পাচার করে। টেকনাফ শিলখালীর বাসিন্দা আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্যতম গডফাদার আলী আহমেদ মোর্শেদ মোটা অঙ্কের টাকা ইমনের কাছ থেকে হাতিয়ে নেয়, যার প্রমাণ হিসাবে এই ভিডিওটি ইমনের একমাত্র সম্বল। রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নে শ্রীমুরা গ্রামের বাসিন্দা মফিজুল আলম এবং এই এলাকার সলিমুল্লাহ ও এরশাদুল্লাহর পরিবার এটি। ভাগ্যের নির্মমতার শিকার হয়ে আজও জানেন না 2013 সালে কি ঘটেছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির সাথে। মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় যেতে ট্রলারে যাত্রা করে তারা। দীর্ঘ 1 যুগ অতিবাহিত হলেও আজও মেলেনি কোনো খোঁজ। অভাব, অনটন আর অনিশ্চিত ভবিষ্যতে আজ পরিবারের সদস্যরা। স্বামী বুড়ে মালয়েশিয়া গিয়ে মালয়েশিয়ার মাঝে আর আয় যাইতে হইলাম, একবার আয় যাবি বলে হইলে আয় যাবি হইলে আর নোয়াই নোয়ার মাঝে দূরত মাঝে আর বুটে আমার খবর না আছে। মনে টিয়া পয়সা খুঁজছি, আরা টিয়া পয়সা নো দি আহে তোমারা যদি আরারে আনি দাও, আরারে মোবাইল করা দিলে আরা টিয়া যে দুন মনে হয় এ দুন দি এটা বয় বিভিন্ন ধরনের মানুষের চাইল দি আর ভাই হন্ডা যাইবে তো গাড়ি আছিল। বিভিন্ন ধরনের মানুষের চাইল দি এবার আর তো তিন ফুয়া বৃত্ত করে পেলাই তোমার যাও গই এং করো তেং করো এই করো সে করো, কিন্তু আমি তো খাবার লত আছি গিয়ে জনের বড় ভাই আয় তো নজানি তারা যার গই দি 4-5 দিন পর খবর পাই হয়তো তোমার ভাই গিয়ে। আমি তখন ক্লাস 6-এই পড়ি, মনে করেন 12-13 বছরই। বাবার কথা মনে পড়ে কিনা? অবশ্যই মনে পড়ে, বাবা তো বাবাই হয়। কেমন ছিল আপনার বাবা? অনেক ভালো একজন, পৃথিবীতে আর কি তুলনা করা যাবে না বাবার করাটা। যে বাবার কোনো স্মৃতি মনে পড়ে কিনা আপনার এই মুহূর্তে? হ্যাঁ, আমার আব্বু ফার্স্ট টাইমে সৌদি আরবে ছিল, এরপরে দেশে আসছিল, তখন আমি ক্লাস 5-এ। বেশি দিন তো আর বাবাকে দেখি নাই, ধরেন 1 বছর দেখছি। মানে বাবা দেখাটা আমার এখনো অপূর্ণ থেকে গেছে আর কি। যে এইভাবে যে গেল, এই যাত্রাটা তো আসলে সঠিক না, এভাবে যাওয়া কি উচিত? আসলে দালালের ফাঁদে পড়ে গেছে। বাবা এতটাও কল্পনা করেন, হ্যাঁ আগে অনেক মানুষজন গেছে, বাবা এতটা চিন্তা করে না যে এরকম হয়ে যাবে, তবে আমাদের এই সংসারটা চিন্তা করেই গেছিল। যারা মানব পাচার অপরাধের সাথে জড়িত তাদের অপরাধকে দমন করার জন্য বাংলাদেশে মানব পাচার অপরাধ দমন আইন হিসেবে 2012 সালে একটা আইন প্রচলিত রয়েছে। সেই আইনের অধীনে এই আসামিদেরকে গ্রেপ্তার করার পর যখন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়, তখন বাংলাদেশে প্রচলিত আইন ব্যবস্থার যে দীর্ঘসূত্রতা রয়েছে, সে কারণে এই মামলাটি নিষ্পত্তি হইতে প্রায় 4 থেকে 5 বছর লেগে যায়। একদিকে দেশের শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে কয়েকটি এজেন্সি, সিন্ডিকেট ও অনিয়মের কারণে, অন্যদিকে দেশের পেশিশক্তি ও অদৃশ্য ক্ষমতা বলে পার পেয়ে যাওয়ার ফলে বিদেশগামী শ্রমিক ও কর্মমুখী মানুষরা বেছে নিচ্ছেন জীবনের ঝুঁকি নেয়া সাগরের পথ। এখনই সরকারকে উদ্যোগ নিতে হবে, বন্ধ করতে হবে প্রতারণা ও জালিয়াতি। আজ এই পর্যন্তই। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী প্রেক্ষাপটে নতুন কোনো বিষয়ে।